দাদা আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আপনারা বলছেন আপনাদের যে সূত্রের খবর যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পালানোর একটা ছক একেবারে কষে ফেলেছেন, কিন্তু তার আগে বাংলাদেশকে একেবারে তিনি ডুবিয়ে দিয়েছেন। মানে আমি মরবো তো মরবো, মেরে মরবো, এই একটা প্ল্যান তিনি কষে ফেলেছেন। কি কি তার প্ল্যানে রয়েছে একটু যদি বলেন বিস্তারিত আমাদের। ধন্যবাদ। আসলে আপনি দেখেন গত 4-5 মাসের এই যে অবৈধ দখলদার ইউনূস সরকার আছে বা ইউনূস প্রশাসন আমরা যেটাকে বলি, আপনি খেয়াল করে দেখবেন যে বেশ কয়েকটা জায়গায় উনি বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে এখান থেকে ফিরে আসাটা কতটুকু কষ্টকর হবে এটা আসলে ভবিষ্যতে আমরা দেখবো। আমি যদি এক এক করে বলি, আপনি দেখবেন যে আমাদের যে IMF এর যে লাস্ট প্রতিবেদন, এখানে ক্লিয়ারলি বলা আছে যে ইউনূসকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি রিসেন্টলি টার্বুলেন্সের মধ্য দিয়ে যাচ্ছে। মানে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এইখানে অর্থনীতি খুবই টার্বুলেন্ট অবস্থায় আছে এবং এইটার ভবিষ্যৎ অন্ধকার। এটা আমার কথা না, এটা আমি যদি লাইন বাই লাইন পড়ি তাহলে বলা আছে, nonetheless economic activity has slowed markedly while inflation remains at double-digit levels owing to the recent turbulence. লক্ষ্য করুন, IMF ইউনূসের মেটিকুলাস ধ্বংসযজ্ঞকে টার্বুলেন্স হিসেবে উল্লেখ করেছে। তো এইটা আমি আমার কথা না, এটা IMF এর কথা প্রথমত। দ্বিতীয়ত আপনি দেখেন যে অক্টোবর মাসের 2024 অক্টোবরে বিশ্ব ব্যাংক যে একটা প্রতিবেদন দিয়েছে, এখানে ক্লিয়ারলি বলেছে যে শেখ হাসিনা সরকারের আমলের যে প্রগ্রেস, এটা তারা ক্লিয়ারলি উল্লেখ করেছে যে এই যা অক্টোবরের রিপোর্টে উঠে এসেছে। তারপরে আমি যদি 3 নম্বরে যাই, আপনি দেখবেন যে অবৈধ ক্ষমতা দখলের পর সমস্ত সাপ্লাই চেইন কমপ্লিটলি ব্রোকেন ডাউন। আমরা যদি বলি উল্লেখ করি তাহলে চাঁদাবাজি বৈবিধির কারণে বড় ও ছোট কোনো ব্যবসায়ী স্বাভাবিক ব্যবসা করতে পারছে না, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর নিত্য পণ্য সরবরাহে মারাত্মক ঘাটতি, এটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। অনেক ক্ষেত্রে ভারত থেকেও যে সব মালামাল আসার কথা সেগুলো সঠিকভাবে আসছে না, ফলে স্বাভাবিকভাবেই আপনি অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, তারপরে মূল্যস্ফীতি তো আছেই। তারপর 4 নম্বরে যদি আমি একটু যাই তাহলে আপনাকে বলবো একটা বিশেষ স্পেশাল বিষয় যে আপনি দেখেন শেখ হাসিনা সরকার কিন্তু বেশ নেগোসিয়েশনের মাধ্যমে IMF থেকে 3.7 বিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। অনেক মানে লেনদেনের অনেক আলাপ আলোচনা করে, কিন্তু আপনি দেখেন ইউনূস অবৈধ ইউনূস প্রশাসন আসার পরে তারা IMF থেকে 4.7 বিলিয়ন ঋণ গ্রহণ করছে। এই যে 4.7 বিলিয়ন ঋণ গ্রহণ করা, এটা কিন্তু কোনো নেগোসিয়েশন ছাড়াই। এই ঋণ নেওয়ার আদৌ প্রয়োজন ছিল কিনা আমরা জানি না, এটা কোনো যাচাই বাছাই করা হয় নাই, এটা কোনো যেটাকে বলে আপনার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয় নাই, যেটাকে বলে রিস্ক অ্যাসেসমেন্ট, কোনো রিস্ক অ্যাসেসমেন্ট করা হয় নাই। তো একদিকে ইউনূস সাঙ্গভঙ্গরা বলছে যে রেমিটেন্সের দেশ বেসে যাচ্ছে, কিন্তু দেখেন তারপরে তারা 4.7 বিলিয়ন ডলার ঋণ নিল অতি দ্রুততার সাথে। তো এই ঋণ নেওয়ার আসল কারণ কি আমরা জানি না, তবে অনেকেই বলছে এটা মূলত রাজনৈতিক দল গঠনের জন্য বিভিন্ন সরকারি বরাদ্দের আড়ালে এটা ফাইন্যান্স করা। তার যে এই যে হিজবুতি ইসলামিস্ট যারা আছে, যারা IS এর মদদে চলে, তাদেরকে অর্থায়ন করার জন্য এই ঋণ নেওয়া। এই ঋণ আদৌ বাংলাদেশে কোনো কাজে লাগছে কিনা আমরা জানি না। তারপরে আপনি একদম রিসেন্ট গত সপ্তাহের ঘটনা বা বর্তমান রানিং যে ঘটনা আপনি দেখেন, মানে 3 গুণ করে বলেছে BAT। হ্যাঁ, তো BAT অলরেডি বাংলাদেশে আগে যা ছিল তার থেকে বর্তমানে ভ্যাটের কথা আপনি ব্যাট ধরেন আগে 100 টাকা যদি আপনি দিতে হইতো 10 টাকা, এখন আপনাকে দিতে হবে 30 টাকা, মানে 3 গুণ করা হয়েছে বিষয়টা আর কি। তো এই আমি 5টা বিষয় সংক্ষেপে আপনাকে বললাম। এগুলাতে বুঝেই যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাংলাদেশকে পাকিস্তানকরণ না, শুধু সাথে সাথে লুটপাটের একটা চক্র উনি বানিয়েছেন এবং এইটা ভিজিবল আর কি। এখন বাংলাদেশে ক্লিয়ারলি বুঝেই যাচ্ছে যে উনি কি করছেন, বিশেষ করে ব্যাট আরোপের বিষয়টা, তারপরে IMF থেকে ঋণ নেওয়া 4.7 বিলিয়ন, তারপরে আপনার এই চাঁদাবাজির মাধ্যমে যেভাবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সাপ্লাই চেইন যেভাবে ধ্বংস হয়েছে, এটা ক্লিয়ারলি বুঝেই যাচ্ছে। আর শুধু এটা আমার কথা না, IMF নিজেই ইউনূসের এই মেটিকুলার একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। IMF এর রিপোর্টেও রয়েছে, শুরুর যে 1 নম্বর পয়েন্টটা আপনি বললেন
যে বড় বড় যে সমস্ত রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো রয়েছে, বেসিক্যালি রপ্তানি করলে তো একটা বৈদেশিক মুদ্রা অর্জন হয়, যেটা দেশের অর্থনীতিকে অনেকটা সুদৃঢ় করে। সেই রকম বড় বড় এই যে রপ্তানিমুখী যে শিল্প প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরকম সংখ্যাটা কত? আপনার কাছে তার কোনো হিসেব রয়েছে কি, যে এটা কি প্ল্যান করে করা হয়েছে, নাকি সেই সময় যখন একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার মধ্যে করা হয়েছে? আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ারলি বলি, আপনি অবশ্যই জেনে থাকবেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিন ক্ষুদ্র ঋণ, মানে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণের উদ্যোক্তা। উনি চান মানুষ ঋণ করে ঘি খাক। হ্যাঁ, আপনি তো এই বিষয়টা জানেন। হ্যাঁ, এই জন্য উনি বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আপনি জানেন, গাজী টায়ারের মতো প্রতিষ্ঠান উনি ধ্বংস করে দিয়েছেন। শুধু ধ্বংস নয়, এই গাজী টায়ারে অনেক মানুষ মারাও গিয়েছে। তো উনার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, এবং এই যে ঋণ নিয়ে ঋণের নামে নিজের পকেট বাড়ি করা, এবং উনার যে ওই যে তথাকথিত যে সমন্বয়ক আছে বা তথাকথিত যে ইসলামিস্টরা আছে তাদের পেট বাড়ি করা। এই জন্য উনি বাংলাদেশের যে শিল্প কারখানা ধ্বংস করছেন, এইটা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছেন। আপনি যেটা বললেন যে সংখ্যাটা জানি কিনা, এইটা এখন পর্যন্ত বাংলাদেশে কয়েক হাজারের উপরে, ছোট বড় মিলিয়ে যদি আমি হিসাব করি, এটা আসলে মানে একজ্যাক্ট সংখ্যাটা আমি ঠিক এই মুহূর্তে দিতে পারছি না, বাট এটা কয়েক হাজার বলতে এটা আমি যদি সারা বাংলাদেশ হিসাব করি, একদম ছোট ব্যবসা থেকে বড় ব্যবসা যদি ধরি 10,000-এর নিচে না এক্স্যাক্টলি। তবে আমরা এটা নিয়ে পরিসংখ্যান নিয়ে কাজ তাহলে তো করছি। দাদা প্রচুর মানুষ বেকার এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে, তারা খাবে কি? আপনি যদি গাজীপুরের শিল্প কারখানাগুলোর দিকে নজর দেন, শুধুমাত্র গাজী টায়ার বাংলাদেশের অন্যতম টায়ার শিল্প যেটা ছিল, ওইখান থেকে আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ মানুষ বেকার। আপনি জাস্ট ইমাজিন করেন, 10,000 ছোট বড় মিলিয়ে যদি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে, এবং 10,000-এর যদি আপনি ওয়ান এভারেজ আপনি জাস্ট আপনি চিন্তা করেন যে 10 জন করে ধরি, তাহলে কত মানুষ বেকার আছে বাংলাদেশে। তো এইটা উনি এই মেটিকুলাস যে প্ল্যান উনার, ওই যে বললাম বাংলাদেশকে পাকিস্তান বানানো, তো বাংলাদেশ তো তখনই পাকিস্তান হবে যখন আপনি দেখবেন যে বাংলাদেশের মুদ্রা মান অলরেডি, আপনি জানেন ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার মান অনেক কমে গেছে, এটা আপনি তো জানেনই। তারপরে এক সময় আমরা কিন্তু ভারতের প্রায় কাছাকাছি ছিলাম, মানে টাকা মুদ্রার মানের দিক থেকে। এখন আপনি তো জানেন আমরা কত পিছনে চলে গেছি। তো ওই পাকিস্তানের অবস্থায় আমরা চলে যাচ্ছি। এই যেভাবে আছে এইভাবে যদি দেশ চলে, আগামী 6 মাসেই বাংলাদেশ যে পাকিস্তান হবে না এর কোনো নিশ্চয়তা নাই। আমরা সেই দিকে এগোচ্ছি, এবং এটা উনি ইচ্ছাকৃত ভাবে করছেন, কারণ উনি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান, বাংলাদেশকে ঋণগ্রস্ত করতে চান, এবং বাংলাদেশের মানুষকে তিনি ওই যে ক্ষুদ্র ঋণ যেটাকে বলে, উনি আসলে মূলত একজন ব্যবসায়ী মানুষ। হ্যাঁ, এবং ওনার মূল উদ্দেশ্য হলো টাকা লুটপাট করা, এবং বর্তমানে যা দেখছেন তা এরই প্রতিফল। আদারওয়াইজ আপনি তো দেখলেন যে বিএটি এই মুহূর্তে ব্যাট বাড়ানোর